গায়ে হলুদ ভালোই ভালোই কেটে গেল। আমি নিচে যাইনি তেমন একটা, তীব্রও জোর করেনি। তাকে কাল যে পরিমাণে কনফিউজড করেছি তাতে তার ধারণা আমি নিশ্চয়ই পাগল হয়ে গেছি। আমার নাকি মাথার তার ছিঁড়ে গেছে। ওনার কথা ভেবেই আমার হাসি পায়। কতদিন একসাথে থাকা হবে তা তো জানি না, তবে যে কদিন আছি সেই কদিন না হয় একটু তানহা আর তীব্রকে জ্বালিয়েই নিই। ভাবতে ভাবতেই নিজের সাজগোজ শেষ করলাম। কালো রঙের লেহেঙ্গা পরেছি, চুল ছেড়ে দিয়ে হালকা করে সেজে নিয়েছি। তীব্র নিজেও কালো পাঞ্জাবি পরেছে। আমি লেহেঙ্গা ধরেই ধীরে ধীরে নিচে নামলাম। পুরো বাড়িতে মেহমান গিজগিজ করছে। বড় মামির অনেক আত্মীয় এসছে, এর মাঝে এক ছেলে আছে। এই বজ্জাত ছেলের দৃষ্টি আমার মোটেও ভালো লাগে না। কিছু তো গড়বড় আছেই। পাশে তাকিয়ে তিহাকে খুঁজলাম। তিহা আর মিলি একে অপরের সাথে চিপকে থাকে, আর কোথায় কোথায় যায় তা বোধ হয় নিজেরাও জানে না। আমার খোঁজার মধ্যেই বিপ্লব আর মুন্না দৌড়ে আসে আমার কাছে। মুন্না দাঁত বের করে বলে, ভাবি আপনি তীব্র ভাইয়ের বউ না হলে আপনাকে নিয়ে ভেগে যেতাম। ওর কথাই আমার মুখ হা হয়ে গেল। ভ্রুদয় কিঞ্চিত কুচকে বললাম, বয়স তোমার 16 না, আর তুমি আসছো ভেগে যেতে? তীব্র শুনলে তোমার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে। আরে ভাবি, আপনি কোথায় আমাকে সাপোর্ট করবেন টানা করে আসছেন তীব্র ভাইকে বিচার দেওয়ার কথায়। সি ভাবি সি, আপনার কাছে থেকে এটা আশা করিনি। ওর কথার ধরন শুনে ফিক করে হেসে উঠলাম। পাশ থেকে বিপ্লব সাবধানী কণ্ঠে বলল, খবরদার ভাবি, ওর কথায় গলে যাবেন না। আপনি তীব্র ভাইকে বলে দিবেন সাক্ষী হিসেবে আছি আমি। মুন্না সাথে সাথেই বিপ্লবের মাথায় গাঁটটা মারে। দুজনে একে অপরের সাথে মারামারি করতে শুরু করেছে। কোনো রকমে ওদের থামিয়ে বললাম, আরে নিজেদের মধ্যে ঝামেলা করতে হয় না। আমাকে বলো তোমাদের তীব্র ভাই, তিহা, মিলি ওরা সবাই কোথায়? তীব্র ভাই ব্যস্ত, নানা ভাই ওকে কি যে কাজ দিয়েছে। আর তিহা আপু, মিলিপু সবাই ওইদিকে। ও ভাবি, ভাইয়া বলেছে আপনাকে সাবধানে থাকতে। ওই যে তানা আপুর খালাতো ভাই আসছে না হাবিব, ওর থেকে দূরে থাকতে বলেছে। আমি মুখটা গোল করে চয়ের মতো শব্দ করে ওকে বললাম। এরপর চলে আসলাম তিহা আর মিলিকে খুঁজতে। এই মেয়েগুলো যে কোথায় হারিয়ে যায় আল্লাহ মালুম। ওদের খুঁজতে খুঁজতে সামনে পড়লো হাবিব। আমাকে দেখে 32টা দাঁত বের করে হাসে। হ্যাংলা পাতলা গড়নের হাবিবের হাসি একদম খারাপও না। আমি তাকে এড়িয়ে চলে আসতে নিলে বলে, কাউকে খুঁজছো প্রাণেশা? আমি যেন আকাশ থেকে পড়লাম। প্রথমত আমাকে ঠিক মতো চেনে কিনা সন্দেহ, তার ওপর আবার আমাকে তুমি আর নাম ধরে বলছে। বিরক্ত নিয়ে পেছন ফিরে তাকালেও হাসি হাসি মুখ করে বললাম, তীব্র আপনার বড় নাকি ছোট ভাইয়া? হাবিব মুখ কালো করে বলে, আমাকে ভাইয়া কেন বলছো? আর তীব্র আমার বড় কেন বলো তো? কি হয়েছে? বড় ভাইয়ের বউকে আপনি এবং ভাবি বলে সম্বোধন করতে হয় ভাইয়া, এটা বোধ হয় আপনার জানা নেই। হাবিব মুখ পাকায়। লোকটার স্বভাব আমার মোটেও ভালো লাগছে না। চলে আসতে নিলে চোখে পড়ে খানিকটা দূরে দাঁড়ানো তীব্রর দিকে। ব্যাস, আমি দাঁড়িয়ে গেলাম। হাবিবের দিকে তাকিয়ে হেসে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বললাম, অবশ্য আপনি আমাকে শুধু প্রণেশা বললেও আমি মাইন্ড করব না। হাবিব যেন আকাশের চাঁদ হাতে পেল। দুপা এগিয়ে আসলো আমার দিকে। ওনার আকস্মিক এগিয়ে আসতে চমকে দুপা পিছিয়ে গেলাম। হাসার চেষ্টা করে বললাম, কাছে আসছেন কেন ভাইয়া? দূরে থাকুন। হাবিবের আমার দিকে এগিয়ে আসতেই তীব্র ছুটে আসে। লোকটার চোখ দুটো লাল হয়ে আছে। চোয়াল শক্ত করে বলে, কি হচ্ছে এখানে? হাবিব ভয়েই থতমত খায়। তার চোখ দেখেই বুঝলাম সে ভালো মতোই ভয় পায় তীব্রকে, কিন্তু এতক্ষণ ভাব নিয়ে দাঁড়িয়েছিল। আহারে বেচারা হাবিব, সে আজ ধোলাই খাবে তা আমি ভালো মতোই বুঝলাম। এখানে ফারদিন ভাই থাকলে এখানেই হাবিবের গলা টিপে দিত। হাবিব আমতা আমতা করে বলল, ভাবি সাথে একটু আলাপ করছিলাম তাই। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, শেষ? হাবিব হ্যাঁ বলেই দৌড় দেয়। ওর দৌড় দেওয়া দেখে আমি পেছন থেকে দুবার ডেকে হেসে উঠলাম। পেট চেপে হেসেই যাচ্ছি। তীব্র আমাকে টেনে সোজা করে রাগী স্বরে জিজ্ঞেস করলো, ওর সাথে এত হেসে হেসে কথা বলতে কে বলেছে? আমি ওনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, কেউ বলতে হবে? আমার কি নিজের ইচ্ছা নেই? তীব্র সাথে সাথেই চেপে ধরে, হাত টেনে নিয়ে আসে একটা ফাঁকা জায়গায়। তারপর দাঁতে দাঁত চেপে শক্ত করে কোমর আঁকড়ে ধরে। আমি বড় বড় চোখ করে তাকালাম ওনার দিকে।
উনি বললেন, হাবিবের থেকে দূরে থাকো। আমি ছাড়া সবার ক্ষেত্রে তোমার নিজ ইচ্ছে চলবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি ওনার থেকে ছোটার চেষ্টা করেও যখন ব্যর্থ হলাম তখন ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললাম, কেন? আপনাকে একটা অন্য মেয়ে জড়িয়ে ধরতে পারে, আপনি তার হাতে মেহেন্দি দিয়ে দিতে পারেন, আর আমি কারোর সাথে সামান্য কথা বললেও আপনার গায়ে লাগে? তীব্র এতটাই অবাক যে তার হাত আলগা হয়ে যায়। আমি তার থেকে নিজেকে মুক্ত করে নিলাম। অন্য দিক থেকে বর এসছে, শব্দ আসছে। সেদিকে পা বাড়িয়ে বললাম, যার সাথে বিচ্ছেদই ঠিক করে রেখেছেন তাকে নিয়ে এত না ভাবলেও চলবে আপনার। আপনি তো আমাকে ভালোবাসেন না, আর ভালোবাসতেন না পারলে আমার উপর অধিকার দেখাতে আসবেন না। পেছন ফিরে তীব্রর মুখ দেখিনি, বাঁকা হেসে চলে আসলাম। হয় তীব্রকে আজীবন নিজের করে পাবো, নয়তো হারাবো। আমার এত লুকোচুরি আর ভালো লাগছে না। ভালোবেসে কেন এত কষ্ট পেতে হবে আমাকে? আমি তো শুধু ভালোই বেসেছি। সে ভালোবাসেও বলে না, আবার ভালোবাসে না তাও বলে না। এবার কোনো না কোনো একটা তাকে নিজের মুখে বলতেই হবে। ব্যাস, বিয়েটা ভালোই ভালোই মিটে গেল। শোভার বিদায় শেষে আমি হাই তুলতে তুলতে নিজের রুমের দিকে এগোচ্ছিলাম। সে সময় টান পড়ে লেহেঙ্গার ওড়নাতে। কাঁধের ওড়না চেপে পেছনে তাকাতেই চোখে পড়ে হাবিবকে। ওর হাতে আমার ওড়নার অংশ। আটকে উঠলাম আমি। তীব্র নিচে, বাকি সবাইও নিচে। বড় মামিকে সামলাচ্ছে। আমার শরীর খারাপ লাগছিল বলে আমি চলে এসে ছিলাম, কিন্তু এখানেই যে এমন পরিস্থিতিতে পড়বো তা ভাবতেও পারিনি। পিটপিট করে কিছুক্ষণ হাবিবের দিকে তাকিয়ে থেকে বললাম, কি ধরনের অসভ্যতা এটা হাবিব ভাইয়া? কিন্তু আপনার ভাবি হই আমি। ওড়না ছাড়ুন। হাবিব দাঁত বের করে ওড়না ছাড়ার বদলে ওড়নাতে ধরে টান দেয়। আমি হুমড়ি খেয়ে লেহেঙ্গাতে বেঁধে নিচে পড়ে যাই। হাঁটু আর হাত ধরে আর্তনাদ করে উঠি। হাবিব শয়তানি হাসি হেসে আরেকবার টান দিতেই পিনের জন্য ওড়নার সাথে সাথেই টপটাও খানিকটা ছিঁড়ে যায়। মুহূর্তেই সকল ব্যথা ভুলে হাত দিয়ে চেপে ধরলাম। দাঁতে দাঁত চেপে বললাম, দেখেন হাবিব ভাই, ভালো করে বলছি, আমার ওড়না ছাড়ুন। তীব্র যদি এসে দেখে আপনি আমার সাথে বেয়াদবি করতেছেন তাহলে কিন্তু আপনার বাপেরও ক্ষমতা নিয়ে আপনাকে বাঁচাবে। হাবিব বিশ্রী রকমের হাসি হেসে বাজে ভঙ্গিতে বলে, ভাবি, আপনার বর তো এখন তানহার সাথে। মনে হয় না এত সহজেই তানহাকে ছাড়বে। আর রইল বাকি আপনার কথা। আপনাকে তো দেখলেই আমার ওনার খারাপ ইঙ্গিত বুঝতে সময় লাগলো না আমার। গা গুলিয়ে উঠল। কোনো রকমে উঠে দাঁড়ালাম। ওনার দৃষ্টি তখনও দেহের ভাঁজে ভাঁজে। আমি ওড়না ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমি কিন্তু চিৎকার করব। ভাবি, একটু তো বুদ্ধিমতী হন। একে তো নিজের বক্সের আওয়াজ কেউ কিছু শুনতে পাবে না, আর তাছাড়া আপনি চিৎকার করলেও যেন আমি আপনাকে করতে দেব। বাই দা ওয়ে, এসব চিৎকার চেঁচামেচি ছাড়ুন। আমি কিন্তু আপনাকে দারুণ মজা। ঘৃণায় গা গুলিয়ে উঠল মুহূর্তেই। কথা শেষ করতে না দিয়েই গায়ের সমস্ত শক্তিতে থাপ্পড় বসালাম হাবিবের গালে। হাবিব রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আমার হাত মুড়িয়ে ধরে। সমস্ত শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করে তিহা তীব্রকে ডাকলাম, কিন্তু এই বক্সের সাউন্ডে আমার শব্দগুলো নিচে পর্যন্ত যাচ্ছে না। হাবিব রেগে হাত দিতে থাকে আমার টপে। মুহূর্তেই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বারবার প্রার্থনা করছিলাম, তীব্র আসুক, কেউ না কেউ আসুক, কিন্তু কেউ আসেনি। এ সময় বক্স বাজানোটা ভীষণ আশ্চর্য লাগলো আমার কাছে। বুঝলাম আটঘাট বেঁধেই নেমেছে জানোয়ারটা। নিজেকে এতটাই অসহায় লাগতে শুরু করলো যে এক পর্যায়ে ক্লান্তিতে গলা দিয়ে আওয়াজ বের হয় বন্ধ হয়ে গেল। হাবিবের শক্তির সাথে না পেরে শব্দ করে কান্না করে উঠলাম। সেই মুহূর্তে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলে, কি হচ্ছে এখানে? সাথে সাথে ছেড়ে দিল আমাকে হাবিব। ওর হাত থেকে ছাড়া পেয়ে নিজেকে গুটিয়ে নিলাম। মাথা চক্কর দিয়ে উঠল। সামনে দাঁড়ানো তানহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ওর সাথে কি করছিলে প্রাণেশা? আকাশ থেকে পড়লাম যেন। অবাকের চরম পর্যায়ে পৌঁছে তাকিয়ে রইলাম। আমি কি করছিলাম মানে? তানহা তো স্পষ্টই দেখলো হাবিব অসভ্যতম করছিল, তবু আমাকে জিজ্ঞেস করছে। চোখ থেকে পানি গড়ানো বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই তানহার পিছু পিছু এসে দাঁড়ায় তীব্র, তিহা, মিলি, মুন্না, বিপ্লব। হাবিব ওদের আসতে দেখে নাটক শুরু করলো। অবুঝের মতো তানহাকে বলল, তানহা, তীব্রর বউ তো তখন আমাকে বলল বিদায়ের পর যখন ফাঁকা হবে তখন ওর রুমে আসতে, কিন্তু রুমে যাওয়ার আগে যে এসব হয়ে যাবে বুঝতে পারিনি। আমি কখন ওকে এসব বললাম?
আমার গলা দিয়ে আওয়াজ আসে বন্ধ হয়ে গেছে। তীব্র ততক্ষণে আমার দিকে তাকিয়েছে। তিহা আর মিলি এসে আমাকে ধরে বলল। কি হয়েছে ভাবি? আমি কোনো উত্তর দেওয়ার আগেই তানহা বলল, তোর ভাবি আর কি বলবে? আমি বলছি কি হয়েছে। যা ঘটেছে তা তো আমার সামনেই ঘটলো। তোর ভাবি হাবিবের সাথে চিপকে ছিল। ছি ছি, আমার তো বলতেই ঘৃণা হচ্ছে। তীব্র দেখো তোমার বইয়ের কাণ্ড। আমি মুহূর্তেই ভাঙা গলায় বললাম, উল্টাপাল্টা কথা কেন বলতেছো তানহা? হাবিব তো তুমি কি বলছো প্রাণেশা? তুমি তো নিজেই আসলে আমার কাছে। আমি বলার মতো ভাষা পেলাম না। মাথা নত করে নিলাম। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় রইলাম। তীব্র কি বলে সেটাই শুনতে চাই আমি। পাশ থেকে তিহা বলল, তানহা আপু, আমার ভাবি অমন মানসিকতা নয়। ভাবিকে আমি আরো আগে থেকে চিনি, তাই সে কি করতে পারে কি পারে না তা আমি ভালো করেই জানি। আর এই হাবিব ভাইয়া, আপনার চোখের দিকে তাকালেই তো লুচ্চা লুচ্চা লাগে। আপনি আবার ভাবির নামে বদনাম দিচ্ছেন। মেয়ে মানুষের জুতার বাড়ি খাইছেন? হাবিব ফুঁসে ওঠে, যা তা বলতে থাকে। তানহা তাকে থামিয়ে আমাকে কয়েকটা বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, খুব বড় বড় কথা বলছিস ভাবিকে নিয়ে। তোর ভাবি কি তা তো নিজের চোখেই দেখলাম। ভাবিকে সিসি ওট করেই তো এত কিছু করেছে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। রাগে ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠল। এতক্ষণ চুপ থাকলেও এবার চুপ থাকলাম না। দুপা এগিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় বসালাম তানহাকে। তানহা তাল সামলাতে না পেরে পড়ে যায়। রাগে ঘন ঘন শ্বাস পড়ছে আমার। তানহাকে থাপ্পড় দেয় হাবিব ছুটে আসে আমার দিকে। হাত বাড়াতেই তীব্র ওর বুক বরাবর লাথি দিয়ে আমার দিকে তাকায়। আমি অবাক চোখে তার দিকে তাকাতেই দেখলাম তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। আমাকে কাছে টেনে এক হাতে আগলে নিয়ে ফু দিলেন সামনে থাকা চুলে। তারপর হিসিয়ে বললেন, এই থাপ্পড়টা আর 2 সেকেন্ড পরে দিলেই তোমার গালে পড়তো। অপরাধ না করেও ওরা এত তোমাকে কথা শোনাচ্ছিল আর তুমি চুপ করে দাঁড়িয়েছিলে। ইচ্ছে তো করছিল তোমাকে ধরেই থাপড়াই,